4 জুনের আগে অরুণাচল প্রদেশ যেন স্বস্তির বার্তা দিল বিজেপি শিবিরকেই শুধু নয়, যেন বাড়তি অক্সিজেন জুগিয়ে প্রচারের আলোয় বিষয়গুলোকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছে। তার আগে অবশ্যই আপনার আমার প্রত্যেকের কাছে কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ। সেখানে এক্সিট পোলের সিদ্ধান্তই কি চূড়ান্ত, এক্সিট পোলের রিপোর্টই কি চূড়ান্ত, এক্সিট পোলের ফলাফলই কি চূড়ান্ত, এমন কয়েকটি বিষয় যখন উঠেছে তখন গোটা দেশে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। আমরা যারা রাজ্যের এপার থেকে ওপার বলতে পারেন, প্রত্যেকে প্রতিদিন নিজেদের মতন করে রাজনৈতিক হিসাব নিকাশ করি, রাজনীতির হারের খবর রাখি। একেবারে বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত রাজনৈতিক হিসাব নিকাশের ব্যস্ততা নিয়ে নিজেদের আলোচনায়কে যথেষ্ট গুরুত্ব দিতে চাই। সেদিক থেকে বোধ হয় 4 জুনের আগে আপনার কথাগুলো শোনা খুব গুরুত্বপূর্ণ। আপনারাও আপনাদের মতন করে মতামত দেবেন, কথা বলবেন, আপনাদের সিদ্ধান্তের কথা জানাবেন। আপনিও তো আপনার মতন করে সমীক্ষা করেছেন, আপনিও তো এক্সিট পোল তৈরি করেছেন, আপনিও তো নিজের এলাকার ভূতকে নিজের মতন করে ব্যাখ্যা করে এই সময়ের মধ্যে তুলে ধরতে চান। আপনার কথা কি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যে এলাকায় থাকেন, যে জায়গায় থাকেন, সেটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হোক কিংবা ভোট কেন্দ্র হিসাবে প্রত্যেক প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হোক, আপনি সেখানে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি সেখানকার ভোটার। সুতরাং আপনার কথা আরও বেশি প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বিজেপি 500টা তালুসি ঠিক পাবে লোকসভা নির্বাচনে, এবং এই কয়েকদিন ধরে বা আগামীকাল বলতে পারেন, আরও কয়েকটা সময় পর্যন্ত বলতে পারেন, প্রায় প্রত্যেকে হিসাব নিকাশ করবেন কে কতটা পাচ্ছে। কেউ বলছেন যে বিজেপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে 400 পারে স্লোগান ছিল। বিজেপি যখন জাতীয় স্তরে কনভেনশন করলো, সেই কনভেনশন থেকে দেশের প্রধানমন্ত্রী এবং অবশ্যই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজনৈতিক স্লোগানের ব্যাখ্যা তুলে ধরা হয়েছিল। আপকিবার 400 পার যে স্লোগান ছিল, সেই স্লোগান এই রাজ্যের একেবারে প্রত্যন্ত পর্যন্ত বলতে পারেন বুথ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। আপনি যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করেন, একেবারে বলতে পারেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে কুশাওয়া ভবন, বলতে পারেন অটল বিহারী বাজপেয়ী ভবন পর্যন্ত পৌঁছে গেছে। তার মাধ্যমে সাংগঠনিক বার্তা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, গোটা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি, দেখুন, এক্সিট পোল সবসময় সমান হয় না, কারণ আপনি যদি আপনার টিভি সাউন্ডটা একটু বন্ধ করবেন, তাহলে কথা স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ বলুন। 2004 সালে অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদীর কিন্তু অনেক গুণী লোক ছিলেন, ওনার 75টা এক্সিট পোলে এসেছিল, উনি ক্ষমতায় আসছেন। কিন্তু 2004 এক্সিট পোলে কি দেখা গেল যে কংগ্রেস এবং বামপন্থী জোট, তারা ইউপি ওয়ান তখন ওই 62টা মানে এমপি ছিল বামফ্রন্টের, ইউপি ওয়ান তখন সরকার গঠন করলো কংগ্রেস। কিন্তু সোনিয়া গান্ধী সেখানে আসলেন না, সেখানে কিন্তু মুখ ছিল না। আজকে শাসক দল যেটা বলছেন, মুখ কোথায় বিরোধীদের? কখনো কিন্তু মুখ ছিল না। সোনিয়া গান্ধী না হয়ে তখন মনমোহন সিং হলেন প্রধানমন্ত্রী। 2009 সাল আবারও সেই প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং। কিন্তু আমরা তখন কি দেখলাম, তখন যে ভারতবর্ষের অর্থনীতি, তখন অর্থনীতিটা অনেকটা নিম্নমুখী ছিল, এখন যেটা ঊর্ধ্বমুখী চলছে। এবার আসি আপনি পশ্চিমবাংলা বিধানসভার ক্ষেত্রে এক্সিট পোলের নমুনাটা কি? সেখানে ডেলি প্যাসেঞ্জারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে সভাপতি থেকে রোজই তারা পশ্চিমবঙ্গে এসেছেন। সেখানে গিয়ে কি হলো, এক্সিট পোলে দেখা গেল যে এক্সিট পোল যা দেখিয়েছিল তাকে 213টা সিট নিয়ে ক্ষমতায় এসে 77টা সিট তারা পেয়েছে। তো এক্সিট পোল সবসময় সমান হবে এটা আমরা মনে করতে পারি না। কিছু মিডিয়া আছে, আমরা দেখছি আমি নাম বলবো না, কারণ এটা মিডিয়াতে নাম বলাটা ঠিক না, কিন্তু এগুলি তারা বিভিন্ন ভাবে এটা মানুষকে মানে যুব সমাজকে উত্তেজিত করার জন্য এগুলি তারা প্রচার করে। আপকি বাদ, 400 পার,
এগুলি প্রচার করা হয়। তো এখন আবার দেখছি যে গতকালকে ইন্ডিয়া জোটের শরিকরা তারা একটা সভা করেছেন, মিটিং করেছেন। মিটিং এ গার্গে তার মন্তব্য করেছেন, শুধু এক্সিট পোল নিয়ে কথা বলেননি। তিনি বলেছেন যে উনি 295টা সিট নিয়ে সরকার গঠন করবেন। তাই বলছি, মানুষ বিভ্রান্ত না হয়ে আগামী 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন এক্সিট পোল মিলে কিনা। কারণ আমরা অনেকগুলি আমরা যে উদাহরণ দিলাম সেগুলির সময় হয়নি, এক্সিট পোলের কোনো ফলন ঘটেনি। তো এক্সিট পোলদের এবং এই সময়ের মধ্যে রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা তাদের মতন করে কথা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একটা স্বাভাবিক ঘটনা। বিজেপির প্রদেশ সভাপতি থেকে শুরু করে সিপিএম পোলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু করে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা প্রত্যেকেই প্রায় নিজেদের মতন করে মতামত দিয়েছেন। এবং অবশ্যই রাজনৈতিক দলের নেতারা সামাজিক মাধ্যমে তার মতন করে পোস্ট করেছেন। এবং এই কয়েকটি বিষয় বোধ হয় আপনিও জানেন। আমরা প্রতিনিয়ত একটি কথা বলি, অন্তত এই অনুষ্ঠান থেকে বহুবার কথাগুলো বলা হয় যে এই রাজ্যের প্রায় প্রত্যেক মানুষে রাজনৈতিকভাবে খুব সচেতন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি একটু জোরে বলতে হবে। হ্যালো, একটু জোরে বলতে হবে। ঠিক আছে, আমি খড়গপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখেন, নির্বাচন তো নির্বাচন আসে, নির্বাচন চলে যায়। টিভির সাউন্ডটা বন্ধ করুন। কেউ হারে। হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করুন। হ্যাঁ, কেউ জিতে কেউ হারে, সেটা তো যেমন ফুটবল খেলা হয়, একদল জিতে একদল হারে, নির্বাচনটা ঠিক সেই রকমই। তবে যারা এখনো বলছে যে আমরা আগে থেকে হিসাব করে রেখেছে যে আমরা 400 পার, এর থেকে তো আমরা বুঝতে পারি যে তারা বাক্সতে কি করেছে। সেটা তো সারা ভারতবর্ষের মানুষ, আমরা ত্রিপুরার নাগরিক। কারণ যারা আগে বলে যে আমি জিতে যাব, তাহলে তাদের সেই রণকৌশলটা করে রেখেছে। তার জন্য ওরা আগে থেকে বলছে আমরা 400 পার, 400 পার, 400 পার। কিন্তু বিরোধী যারা আছে তারা তো এই কথা বলেনি। তারা বলেছে আমরা ক্ষমতায় আসবো, বিরোধীরা একটা হয়েছে, সংবিধান রক্ষা করবে, দেশকে বাঁচাবে, বেকারকে বাঁচাবে। আপনি দেখেন আমাদের রাজ্যের কথা বলেন, কাজকর্ম নেই, মন্ত্রীরা তো আছে আনন্দ উল্লাসে, এসি ঘরে বসে থাকে। ওনারা কি খোঁজ খবর নেন গ্রামে গঞ্জে মানুষের কি অবস্থা? হ্যাঁ, এটাই বলছি আর কি, ইন্ডিয়ার যে ক্ষমতা আসলে হয়তো দেশের মঙ্গল হবে, সাধারণ নাগরিকের মঙ্গল হবে, সেটাই আমরা কামনা করি আর কি। এবং এ রাজ্যের যারা আছেন, একেবারে গোটা রাজ্যের সাধারণ মানুষ যারা ভোটাররা যারা আছেন, বিভিন্ন সময় আপনারা রেকর্ড করে দিয়েছেন। কারণ আপনারা যে সংখ্যায় ভোটদান করেন সেটা গোটা দেশে নজির, ত্রিপুরার ক্ষেত্রে। নমস্কার, কে বলছেন? নমস্কার। আজকের যে বিষয়টা, সেটা নিয়ে ফলাফলের যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, বিগত 2-3 দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলগুলির যে নেতা নেত্রীরা বিভিন্ন ধরনের এবং মিডিয়া চ্যানেল, কিছু টিভি চ্যানেল, ওনারা সমীক্ষা দেখাচ্ছেন যে এনডিএ আর ইন্ডিয়া। তো এখানে আসলে বলতে গেলে আমরা তো সাধারণ মানুষ, সাধারণ জনগণ, সাধারণ ভোটার, আমরা আমাদের যে সমীক্ষা, আমার ব্যক্তিগত বিষয় যেটা, শারীরিক দিক দিয়ে দেখতে গেলে ত্রিপুরার দিক দিয়ে বলতে পারি না, তবে ভারতের 28টা রাজ্যের মধ্যে যদি আমরা দেখি, খুবই করুণীয় অবস্থা। কারণ কেন, মানুষ আগামী দিনের অভিজ্ঞতা নিরিখে কথা বলে। কারণ কেন, আপনি পাঞ্জাব বলুন, তারপর ইউপি বলুন, মধ্যপ্রদেশ বলুন, যে বড় বড় স্টেট গুলি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ওইসব স্টেট গুলোতে কিন্তু পদ্ম ফুলের চাষ হবে বলে মনে হয় না। কারণ কেন,
ওনাদের যে ভাষণ, ওনার খুব প্রধানমন্ত্রী মোদী সাহেব যে রাজ্যে বলছেন, যে রাজ্যে গেছেন ওই রাজ্যে বলছেন যে আমাকে ভোট দিন, আমি মানে প্রথম বানিয়ে দেবো আপনার রাজ্যকে। মানে 4-5টা রাজ্যের মধ্যেই উনি সবগুলিকেই প্রথম বানিয়ে দেবেন বলছেন। এটা 2014 থেকে ওনার ভাষণ। তো এগুলোতে মানুষ দেখেছে, বুঝেছে, জানে ফাঁকিবাজ। কারণ কেন ফাঁকি দিয়ে দিয়ে মানুষকে ঠকিয়ে এতদিন এসেছে। গ্যাসের দাম বলুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বলুন, পেট্রোলের দাম বলুন, সবকিছু বিষয় দিক দিয়ে আগে 2014 আগের যদি আমি তুলনা করি যে বাজারের মূল্য আর এখনের বাজারের মূল্য কতটুকু বেড়েছে, জনসাধারণের ঘাড়ে কতটুকু চেপে, মানে অনেক ধরনের নিঃশ্বাস ফেলার মতন অবস্থা নেই জনসাধারণের। এই মুহূর্তে যদি সরকার যদি না চেঞ্জ হয়, না বদল হয়, মানুষ আরো মরবে। এমনি তো গরমে মরছে, কারেন্ট নেই। আমাদের মিনিস্টার বলছেন যে মানে উনি কিছু করতে পারবেন না, টুল নাম্বার দিলেন, কত নাম্বার দিয়ে বলছেন যে দিন রাত 24 ঘন্টা খোলা থাকবে। জনসাধারণ কারেন্টের বিষয়টা কল করে দেখছেন যে ওই নাম্বারে কলই ঢুকে না। খুব মানে পাড়ায় পাড়ায় মানুষ রাস্তায় বসে যাচ্ছেন কারেন্টের জন্য, বিদ্যুৎ, মানে নাজেহাল। এই সরকার গভর্নমেন্ট বলুন, নাজেহাল অবস্থায় আছে মানুষ, জনসাধারণ, জনগণ। দেখা যাক বুধ বাসকে যেহেতু আছে, বাক্সে কি হয় 4 তারিখ ফল হয়, এটাই হবে, বলা হবে। তবে একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যেই সরকার গঠন করুক, যাই সরকার আসুক, এলাকা শান্তি শৃঙ্খলার জন্য বজায় থাকে। কারণ কেন মানুষ খুব আশা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আপনারা গতকাল থেকে দেখেছেন জাতীয় স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারা যেমন তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, রাজ্য নেতারাও তাদের মতন করে কথা বলেছেন। এক্সিট পোলকে তারা যাদের পক্ষে গেছে তারা মান্যতা দিলেও যাদের পক্ষে যায়নি তারা মান্যতা দিতে চাননি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। আমি তো এর আগে বলছিলাম, কিন্তু আমার কথাটা কেটে গেল। বলছিলাম একটা জিনিস আপনাদের মাধ্যমে, আপনারাও জানেন যে আমাদের যে পূর্ব ত্রিপুরা আসনে ক্যান্ডিডেট ছিলেন কীর্তি সিং, উনার তো কীর্তি আমরা এখন পর্যন্ত আর বুঝতে পারলাম না। উনি নির্বাচনে আসলেন, কিছুদিন প্রচার করলেন, তেলেমুড়া যাওয়ার পর উনি অসুস্থ হয়ে পড়লেন, ক্যাফেটেরিয়াতে শুয়ে রইলেন, তারপর আগরতলা চলে আসলেন। তারপর 1-2টি জনসভা করার পর উনার আর এখন পর্যন্ত কিন্তু আমরা চেহারা দেখতে পাইনি। উনি কি রাজ্যের মঙ্গল করবেন, রাজ্যের জনগণের পাশে থাকবেন? আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলগুলি যারা আছে তারা কিন্তু নির্বাচনের পরে প্রতিটি মানুষের এলাকা যাচ্ছেন, মিছিল করছেন, মিটিং করছেন। কিন্তু এই যে কীর্তি সিং আসলেন, কোথায় ওনার কীর্তি? ওনার কীর্তিটা আমরা বুঝতে পারলাম না। এই যে মহারাজা বলেন, ওনাকে মহারাজা বলতে মুখে আসে না, যে পদ্মুত। উনি ওনার বোনকে চিরজীবনের জন্য একটা স্থায়ী ভাতা পাওয়ার জন্য এখানে এনে দিয়েছেন। আমরা আপনার কাছে অনুরোধ, আপনার মাধ্যমে, আপনারা জানেন আমরা কথাটা অত বললাম, কিন্তু আপনার মাধ্যমে জানিয়ে দিই, যে ক্ষমতা আসুক, বিরোধী আসুক, মাননীয় প্রধানমন্ত্রী যে আসুক, তো একটা জিনিস আপনার মাধ্যমে আপনারা যে জিনিসটা প্রচার করেন এবং যারা আমার কথা শুনছেন, আমি সবার কাছে বিনীতভাবে প্রার্থনা করি, রাজ্যের, দেখেন আপনিও ত্রিপুরার ছেলে, যারা বিরোধী করে তারাও ত্রিপুরার ছেলে, যারা শাসন ক্ষমতা আছে তারাও রাজ্যের ছেলে, পাশাপাশি বাড়ি। হ্যাঁ, সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি, এই জিনিসটা করবেন, যাতে একটা মানুষের প্রতি আক্রমণ না, একটা বাড়িঘর ভাঙ্গা না হয়। নমস্কার, কে বলছেন? যে কথাটা বলছিলাম, জাতীয় স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে
রাজ্যের ক্ষেত্রেও যারা আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যারা এক্সিট পোলের মান্যতা দিয়েছেন তারা এক্সিট পোলের পক্ষে রয়েছেন, কারণ তারা তাদের পক্ষে রায় গেছে বা তাদের পক্ষে সেখানে ফলাফলকে আগামভাবে ঘোষণা করা হয়। এবং এক্সিট পোল যারা ঘোষণা করেন তারাও তাদের মতন করে সেই কথাটা বলেন যে এক্সিট পোলে সেখানে প্রকৃত ফলাফলকে সেখানে মান্যতা দেওয়া হয় না বা তারাও স্বীকৃতি দেন না, তারা সেই কথা বারবার বলেন। এবং গোটা দেশেই তা নিয়ে যখন আলোচনা চলছে, চর্চা চলছে, ঠিক তখন আপনার মতন করে আপনি যখন চারদিকের খবরাখবর রাখেন, কথা বলেন, তখন বোধহয় এই সময়ের মধ্যে রাজনৈতিক দলের নেতাদের ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারাও তো বোঝাতে চাইছেন হয়তো এখন ভোট পর্ব শেষ, সপ্তম পর্যায়ে ভোট পর্ব শেষের পর একেবারে সরাসরিভাবে সাধারণ মানুষ তার মতন করে মতামত দিতে পারেন। আপনারা আপনাদের মতন করে মতামত দিচ্ছেন, এই অনুষ্ঠান যারা শুনছেন তারা যেমন তাদের কথা বলছেন, যারা শুনবেন তারাও তাদের মতন করে কথাগুলো বলবেন বা এই অনুষ্ঠানে আপনাদের মতন করে মতামত দেবেন। একটি কথা মনে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি একজন সাধারণ ভোটার, আপনি একজন রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী হতে পারেন, তার বড় কোনো পদে থাকতে পারেন। আপনি তো আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবেন, দৃষ্টিভঙ্গি থেকে আপনি চলবেন। আপনি যদি সাধারণ মানুষ হন আপনার মতন করে ব্যাখ্যা থাকবে। সাধারণভাবে এইবারের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেহেতু জাতীয় স্তরের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে রাজ্যগুলো দেখে, এটা বরাবরই কথা। কেন্দ্রে কে বসছেন ক্ষমতা, দেশের শাসন ক্ষমতা কে বসবেন তাকে নির্ধারণ করে দেওয়া। তার আগে অবশ্যই 1 বছর আগে আমরা যখন বিধানসভা নির্বাচনে মুখোমুখি হলাম, আপনারা প্রত্যেকে যখন আলোচনা করেছেন, তখন মনে হলো যে রাজ্যের ক্ষমতা কার হাতে সঁপে দেওয়া যায় সেই বিষয়গুলো চাওয়া। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা দুটো রাজ্যের বিধানসভা নির্বাচনকে বিজেপি যেভাবে গুরুত্ব দিয়ে দেখেছে, বিশেষ করে 2018 সাল কিংবা 2021 সাল, সেদিক থেকে অনেকেই বলছিলেন যে কেন্দ্রে যখন বিজেপি ক্ষমতায় এলো তারপর কয়েকটি রাজ্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, যার কারণ সেই রাজ্যগুলোতে পরিবর্তন চাওয়া হয়েছে। কেউ কেউ বলছিলেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসাবে অসম যখন বিজেপির দখলে গেল বা অসম বিজেপি ক্ষমতায় এলো, ঠিক তখন ত্রিপুরাকে প্রতিবেশী রাজ্য হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। নমস্কার, কে বলছেন? বলছি। হ্যাঁ, বলো। আজকে নির্বাচনের এক্সিট পোল, আমরা এই এক্সিট পোলটারে মান্যতা দিতে পারি না, তার কারণ এই এক্সিট পোলে মানুষকে আরো বিভ্রান্ত করতেছে এবং সন্ত্রাসে আতঙ্ক বাড়তেছে। বিরোধীরা যাতে ভোট কেন্দ্রে কাউন্টিং হলে না যাইতে পারে, যার ফলে ভয়ে দূরে থাকে। এই এক্সিট পোলের ভূমিকাটা এই জায়গায়, কারণ আমরা দেখছিলাম 2021 নির্বাচনে কলকাতাতে এক্সিট পোল দিছিল, যে এক্সিট পোলের ধারে কাছেও কিন্তু আসলে ভোট গণনার পরে নাই, যার ফলে এই এক্সিট পোলটারে আমরা এক্সপেক্ট করতাম পারি না। এক্সিট পোলটা না দেওয়াটাই ভালো ছিল, তবে এক্সিট পোল দেওয়াতে একটা শ্রেণীকে উল্লাসিত করিয়া বিভাগে সন্ত্রাস সৃষ্টি এই দিকে লক্ষ্য চলছে। আমরা দেখি বিভিন্ন গ্রাম অঞ্চলে থাকি, আমরা দেখি কি পরিকল্পনা হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, এক্সিট পোল হোক আর ঘোষণাই হোক, নির্বাচন ফল ঘোষণার পরে শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে, এই অশান্তি যাতে আর সৃষ্টি না হয় ত্রিপুরাতে। আমরা 23 অশান্তি বুঝি আর 18 অশান্তি বুঝি, আর এই অশান্তি আমরা ত্রিপুরাতে পাই না। তারা যাতে এই অশান্তি বজায় রাখে, এই আবেদনটা আপনারা মাধ্যমে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাখবো। এবং এই দু রাজ্যের বিধানসভা নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল সাম্প্রতিককালে, বলতে পারেন যখন অসমের পর ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এলো, অন্য রাজ্যগুলোর দিকেও সেখানে গুরুত্ব গেল। পশ্চিমবঙ্গে সেখানে প্রচারের আলোয় গুরুত্ব দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছেন। এই কয়েকটি রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় এসছে, তখন সেই রাজ্যগুলো লোকসভা ক্ষেত্র বা আসনগুলোতে রাজনৈতিকভাবেও সেখানে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কেউ কেউ বলছিলেন ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গের একটা নিবিড় সম্পর্ক আছে, রাজনৈতিক সমীকরণের দিক থেকেও সম্পর্ক আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করুন, এরপরে কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করুন, তারপরে কথা বলুন। নমস্কার। হ্যাঁ, টিভির সাউন্ড বন্ধ করুন। মহারণের হিসাবও রাজনৈতিক চর্চা। এই যে এক্সিট পোলটা বেরিয়েছে, বিভিন্ন টিভি চ্যানেলগুলি বের করেছে। একটু আগে আমি একটা আলোচনাতে শুনেছিলাম, আমাদের হরিয়ানাতে সিট সংখ্যা হচ্ছে 10টি। এক্সিট পোল দেখিয়েছে একটা চ্যানেল থেকে 16 থেকে 18টা পাবে বিজেপি।
তারপরে বিহারের জনশক্তি পার্টি ওরা প্রার্থী দিয়েছে 5টা, ওরা নাকি পাবে সিট 6টা। তারপরে হিমাচল প্রদেশের সিট আছে 4টা, ওই এনডিএ পাবে তার থেকে আরো বেশি সিট। এই যে উদ্ভট সব এক্সিট পোল, এগুলি শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্যই এগুলি পয়সার বিনিময়ে তারা এই সমস্ত কাজগুলি করেছে। কি করেছে তারা মাথা কিছুই রাখেনি যে একটা রাজ্যের লোকসভা সিট কয়টা, আমরা তার কি হিসাব দিচ্ছি, এই জিনিসটা পর্যন্ত তারা ভুলে গেছে। তাহলে এটা শুধুমাত্র মানুষের সঙ্গে ভাওতা দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কাজটা করা হয়েছে। আর এটা বলে রাখা ভালো, মানুষ অন্তত এবারে এত বিভ্রান্ত হননি, মানুষ সঠিক পদক্ষেপই নিয়েছেন, সেটা 4 তারিখ জানা যাবে। এটাই আমার বক্তব্য। নমস্কার, ধন্যবাদ। এবং এই রাজ্যগুলোর ফলাফলের দিকে যখন তাকিয়ে থাকে লোকসভা নির্বাচনের ফলাফলের জন্য, ঠিক তখন মনে হয় যেন এই নির্বাচন ক্ষেত্রগুলোই তার মতন করে জানান দেয়। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বল। দেখুন, আমাদের দেশটা যতগুলি সরকার তারা ক্ষমতা আছে, স্টেট গভর্নমেন্টের হোক আর কেন্দ্রীয় সরকারের হোক, একটা রাজনৈতিক দল দেশের মঙ্গলের জন্য সাংবিধানিক যে নিয়ম বিধি আছে একটা পার্টি মানতেছে না। তারা বিশ্বাসী জবরদস্তি করে, রিগিং করে, লুটপাট করে রাষ্ট্রটাকে চালানো। এটা কিন্তু অস্বীকার করার মতন নাই। আমরা ত্রিপুরাতে অন্য রাষ্ট্রে তার ঢুকি নাই সময় ত্রিপুরার যেই অভিজ্ঞতা, ত্রিপুরাতে যে ইলেকশন গুলি করতেছে আমরা অভিজ্ঞতা এটাই করতেছে, এইভাবে রিগিং। কিন্তু মূলত যারা রিগিং করে ছেলেবেলা বেকাররা তারা কি পাইতেছে? তারা নেতারা লোকে তাল মিলে শত্রুতা নিয়ে চিন্তাছে, অশান্তি ভুগতে, মা বাবার সংসারে প্রয়োজনে পয়সা দেয়, আমার জানা নেয় সেখানে পয়সা কামায়। তো নেতারা কি দেশটা একদিনও তারা ভাববো না যে দেশটা ভবিষ্যতে কোন জায়গাতে নিয়ে যেতেছে, কোন জায়গাতে তারা থামবো, এই করি না কি হইব? একজন ব্যাংক মানে জমাইতে কোটি টাকা নেতার থেকে আরাম করে, সরকারি আমলা থেকে আরাম করি না, কেউ বাদ নাই। আর লুপ, কখনো লুপ। এই মোদী সাহেব যে কাজটা করছে দেখাইছে, জানি নাটক করছেন, নাটক করার পরও এটা একটা অবিশ্বাসনীয় ঘটনা, যেটা নাকি লালু প্রসাদের জেলে ঢুকাইলো, অরবিন্দ কেজরিওয়াল ঢুকাইলো, ওই হেমন্ত সোরেন ঢুকাইলো, এগুলো একটা নজিরবিহীন ঘটনা। তারপরেও আমরা দেশে দুর্নীতি, অপরাধমূলক কার্যকলাপ বন্ধ নাই, টাকা পয়সা লুটপাট চলছে, তারা ভয় দিচ্ছে নেই। সেটা শেষ পর্যন্ত তারা কোন জায়গা নিব মানে চিন্তা করা যাইতেছে না। আর দেখেন, এখনো এই কতগুলি পার্টি আছে যারা মানুষের পক্ষে কাজ করতেছে, সংগঠন আছে কিন্তু ভালো সংগঠন, তারা সাপোর্ট দেয় না মানুষ। দুষ্টা কিন্তু আসলে পাবলিকের, এই দলটিতে সাপোর্ট দিতেছে, আবার পাবলিকই মারামারি করতেছে। এতে রাষ্ট্রের যে কত ক্ষতি করতেছে এই জনসাধারণ ভারতবর্ষে নিজেরা কল্পনা করতে পারে না। শিক্ষিত যারা বেকার পোলাপান আছে তারাও পাবে না, যারা মূর্খ আছে তারাও পাবে না যে আজকে আমাদের আশেপাশের রাষ্ট্রগুলি কত ডেভেলপ হইতেছে সর্বদিকে, ইঞ্জিনিয়ারিং কোন, কৃষি ক্ষেত্রে কোন, স্বাস্থ্য বিভাগে কোন, শিক্ষা ক্ষেত্রে কোন, সমস্ত দিকে দাপায়া উন্নতি হইতেছে। আর ভারতবর্ষের যত মূর্খ বানাইতেছে, চুর বানাইতেছে, বাটপার বানাইতেছে, এই চলছে আমাদের ভারতবর্ষের রাজনীতির আলোকতা। জানি না আমরা এই দেশে সুস্থভাবে বসবাস করতে পারব কিনা, না এই সারা জীবন এই হাঙ্গামা দাঙ্গামা লুপ্তরাজে এই নেতার কারণে আমরা এটাই দিতে যাবো। এটাই এখন সবচেয়ে ভয়ের ব্যাপার। এরা মুক্তি আমরা দিব না, এরা চুরিও বন্ধ করতো না, দুর্নীতিও বন্ধ করতো না, সুখও বন্ধ করতো না। সুখের লুটে আজকে 24 দল, এই যে আপনার আরডিডি বলেন, এসডিজি বলেন, ইউপিএসের দল বলেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো,
নমস্কার, কে বলছেন? এবং ত্রিপুরার ক্ষেত্রেও বলা যায় প্রায় প্রত্যেকে আলোচনা করেন, দুটো আসন নিয়ে সেখানে বিস্তর আলোচনা হয়, বিস্তর ব্যাখ্যা হয়। তার পাশাপাশি রামনগর আসনে উপনির্বাচন নিয়েও সেখানে আলোচনা। নমস্কার, কে বলছেন? সেদিক থেকে বোধহয় এক্সিট পোল নিয়ে যে ব্যাখ্যা চলছে, গোটা দেশব্যাপী আলোচনা চলছে, রাজনৈতিক মহলে চর্চা চলছে, সেগুলো আলোচনায় আসতে পারে, ব্যাখ্যা আসতে পারে। তবে 4 জুন যখন ফলাফল প্রকাশ হবে তখন আপনি আপনার মতন করে মিলিয়ে নেবেন, আপনি আপনার মতন করে কথাগুলো তুলে ধরবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, সবচেয়ে বড় কথা হলো এখন কিন্তু এই যারা এই এক্সিট পোল করেছে তারা কিন্তু এখন স্বাধীন নয়, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ এখন ওদের ভয়ে কাজ করতে হয়। যারা বর্ষতা স্বীকার করে কাজ করে তারাই এখন টিভি চালাতে পারে সুন্দরভাবে। আর যারা বর্ষতা স্বীকার করে না, বিশেষ করে এই সরকারের আমলে, তাদের কিন্তু মুশকিল হয়। আমরা দেখছি বিভিন্ন চ্যানেল আমরা দেখতে পারি না এখন টিভিতে, কারণ এটা এই দুষ্ট চক্র বন্ধ করে রেখেছে। এই কাজেই আমরা এই এক্সিট পোল সঠিকভাবে আমি ব্যক্তিগতভাবে মানি না, আমার কাছে গ্রহণযোগ্য নয়। এটা তারা তাদের মতো করে করেছে, কারণ খুশি করতে হবে দাদাকে, দাদা দাদা বা দাদা দেখে খুশি করতে হবে। এইটা দিয়ে এটা কিন্তু আরেকটা রিগিং, আমি বলবো এটা একটা রিগিং। এটা জনসাধারণের মত তারা অনুমান করে বলে এটা বিভ্রান্ত করছে জনসাধারণকে। এটা আমার মনে হয় ভবিষ্যতে এটা বন্ধ হওয়া উচিত। কারণ এখানে আমার পূর্ববর্তী বক্তা একজন বলে গেছেন যে বুথ কাউন্টিং হলে অনেকে ভয়ে হয়তো যেতেও রাজি হবেন না। এরকম ত্রিপুরা রাজ্যে উদাহরণ আছে, রিগিং কাউন্টিং হলে রিগিং হয়েছে। মানিক সরকার উমাকান্ত স্কুলে মার খেয়েছেন। আমি নিজে উপস্থিত, মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন ঘটনা। মুখ্যমন্ত্রী এসপিকে সেলিম আলী সাহেবকে বলছেন তুমি কিভাবে বের করে আনতে পারো দেখো। মানিক সরকারকে উল্টো হ্যারাস করে সেলিম আলী সাহেব হল থেকে বের করে ওনাকে নিয়ে এসেছেন বাইরে, এবং বের করে দিয়ে সন্তোষদের জিতে গেছে, বহু বুথে জিতে গেছে। এই হিসাব নেই, হয়তো কোনো বুথে এমনও হয়েছে 500 ভোটার আছে, উনি 530 ভোট পেয়ে গেছে। এই কাজেই এই যে একটা ভারতবর্ষে গণতন্ত্রের উপরে আঘাত চলছে। কারণ দেখুন, ত্রিপুরাতে এরকম নেতৃত্ব এসে বলে গেছেন ত্রিপুরার জনসাধারণকে বোকা বানিয়ে স্কুলে চাকরি থেকে শুরু করে গোমতী দিয়ে জাহাজ, এই যে বিভ্রান্তকর আলোচনা ওনারা করে গেছেন, এই বিভ্রান্তর মধ্যে কিন্তু আমরা এখনো পড়ে রয়েছি। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন। বলছি জয়ের থেকে যে এখন রাজনৈতিক চর্চা চারিদিকে যে এক্সিট পোল নিয়ে, সেটার বিষয়ে বলছি যে ছাত্র পাস করবে সেটা থার্ড ডিভিশন পাবে না ফার্স্ট ডিভিশন পাবে না ফেল করবে বোঝা যায়। এই ইন্ডিয়া যে ফেল করবে এটা আগের থেকে বোঝা গেছে। তাদের কোনো রাজনৈতিক মুখ নেই, প্রধানমন্ত্রীর কোনো নেতা নেই, সেজন্য বিজেপি পুনরায় ক্ষমতা আসবে। সে এক্সিট পোল যারা করে তারাও বুঝে ক্ষমতায় কোন দল আসবে। আর আপনাদের ফোনে তো আমি আরো 1 মাস আগে বলেছিলাম জুলাই থেকে ইন্ডিয়া জোট
পাবে না, ক্ষমতা আসবে না। বিরোধীরা ছন্ন ছাড়া এবং ত্রিপুরার যে যে ইন্ডিয়া জোটের যে নেতৃত্বরা আছে এরা দেখবেন 4 তারিখে সুইচ অফ করে ঘরে বসে থাকবে। তাদের কোনো ভিত্তি নেই, জনগণের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। মোদিজির নেতৃত্বে ভারত বিকশিত হবে, আগামী দিনে ভারত আরো উজ্জ্বল, সারা ওয়ার্ল্ডে আপনার নাম সুদৃঢ় হবে। এবং যে এক্সিট পোল রাহুল গান্ধী বলছে এটা আপনার মোদি এক্সিট পোল, 7 তারিখ বুঝে যাবে মোদি এক্সিট পোল না আপনার ইন্ডিয়ার এক্সিট পোল। যারা এক্সিট পোল করে তারা বিচক্ষণ, তারা সারা ভারতবর্ষে তাদের যে নেটওয়ার্কের মাধ্যমে যেভাবে তারা এক্সিট পোল করে ওগুলা হয় 2-1টা সিট 10-15টা সিট হতে পারে, কিন্তু কংগ্রেস যেখানে আমরা 75টা সিটের থেকে নাহলে 10টা বাড়তে পারে, এর বেশি তো আর পারবে না। তো কি হিসেবে তারা এই এক্সিট পোলকে তারা মান্যতা দেবে না? দেখুন, এইটা আমাদের মোদিজির নেতৃত্বে আমরা আগামী দিনে আরো সামনের দিকে মানুষের জন্য আমরা কাজ করব এবং আগামী দিনে আমরা বিকশিত ভারত করব, এই বলে আমার কথা শেষ করছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা যখন এই ফলাফলের অপেক্ষা যারা আছি, একেবারে ফলাফল প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার যখন জানাজানি হবে 4 জুন সকাল থেকেই বলা যেতে পারে রাজ্যের মানুষ বা গোটা দেশের মানুষ তাকিয়ে থাকবে, ফলাফল সম্পর্কে অবগত হতে চাবে। নমস্কার, কে বলছেন? কুমারঘাট থেকে বলছিলাম। হ্যাঁ, বল। মহারণের হিসাব চেয়ে দেখুন, সাধারণ জনগণ চর্চা করছে, কারণ আগামী 5 বছরের ভবিষ্যৎ জনগণ এবং দেশের তার মহারণ চলছে। আগামী 1 তারিখ দেশ ওদের জনগণের ভ্যাকসিনেট দিতে হবে, কার হাতে থাকবে। তো বিভিন্ন যে সংবাদ মাধ্যমগুলো যে কি বলবো এক্সিট পোল দেখাচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা যেমন এক্সিট পোল মানে অধিকাংশ ওদের কোনো মানে যে সমীক্ষা যে তার মানে ফলাফলের আশেপাশেও থাকে না। এরকম উদাহরণ আছে, আপনারা জানেন, জনগণও জানেন। কেউ মানে জয়যুক্ত হবে মানে যে দেখাচ্ছে তার আশেপাশে থাকবে না, কারণ হাতে লড়াই হবে, যেই হোক এরকম ব্যবধান থাকবে না। কেউ 450, কেউ 500, কেউ এরকম হওয়ার মানে সম্ভাবনা খুব হতো, আমার ব্যক্তিগত ধারণা। আর এগুলো দেখলাম মানে বুট সরাসরি এমনভাবে চালাচ্ছে পারে একটা মিডিয়া, এগুলো পেইড হবে, হয়তো কোনো জায়গা থেকে প্রিন্ট করা হয়েছে, প্রিন্টেড হবে, একজনের থেকে আরেকজনের সার্কুলেট করছে, কে কতটুকু মানে প্রচার করতে পারবে। তাহলে আপনারা জানেন টিআরপি যদি বৃদ্ধি পায়, ক্ষেত্রে ওনাদের লাভ বিজ্ঞাপন পাবে, যদি সামাজিক মাধ্যমে ভিউয়ার বেশি থাকে বিজ্ঞাপন আসবে। কারণ একদিকে যদি মনে করুন কোনো দল একটা দক্ষিণা দেয়, উদাহরণ করে একটা মানে দক্ষিণা সরাসরি দেয়, এদিকে পাবে একটা, কারণ জনগণ তো এই গতকালকে থেকে আগামী 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে মিডিয়ার দিকে নজর রাখবে। ভিউয়ার অবশ্যই কয়েক গুণ বৃদ্ধি পাবে। ওনারা জন্য মানে লাভালাভের জন্য ওরা এগুলো চালাচ্ছে। আর এতো ব্যবধান বা এরকম মনে করুন যারা অনেক আছে স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীনভাবে ওনারা চালাচ্ছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সামাজিক মাধ্যম, ওনাদের সমীক্ষা এরকম তো কোনো দেখতে বড় বড় মিডিয়া হাউস গুলা দেখছি যাদেরকে অনেক দামে টাকা হয়, তো ওনারা দেখছি এইসব চালাচ্ছে একসাথে। এছাড়া দেখুন 12-13টা দেখছি মিডিয়া একদম আশেপাশে, তার থেকে বোঝা যাচ্ছে যে ওই জিএসটি ক্লিন করা কতগুলা মানে
ছাপানো, পূর্ব থেকে ছাপানো, এগুলিতে বিভিন্ন মিডিয়ায় সার্কুলেট করছে ব্যক্তিগত লাভালাভের জন্য। আর আরেকটা কারণ হতে পারে, যেমন দেখুন এটা সাইকোলজিক্যাল মানসিক কিছু ব্যাপার থাকতে পারে। এরকম যদি হাইলাইট করা সারা দেশে বা সারা বিশ্বে, তারা যখন বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা দুর্বল, ওনারা দেখবেন মানে মনোবল ভেঙে ফেলবে, তখন দেখবেন কাউন্টিং বলে কাউন্টিং এজেন্ট হতে চাইবে, ভয় ভীতি সৃষ্টি হতে পারে। তখন দেখবেন ওনাকে কাউন্টিং এজেন্ট হতেই ছিল। তার মানে তো তখন মনে করুন আরো বা বিভিন্ন জেলা ডিএমদের। নমস্কার, কে বলছেন? হ্যালো, এবং এই এক্সিট পোল নিয়ে কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলো নেতারা, শীর্ষ নেতৃত্ব মুখ খুলেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ মান্যতা দিয়েছেন, কেউ মান্যতা দেননি। এখন প্রশ্ন হলো, যদি ফলাফল সেভাবে হয়, 4 তারিখের ফলাফল যদি যেভাবে আছে ঠিক সেভাবে যদি ঘোষণা হয়, তাহলে কি প্রতিক্রিয়া থাকবে? আর তার বিপরীত যদি ফল হয়, তারই বা কি প্রতিক্রিয়া হবে? নমস্কার, কে বলছেন? বিশালগড় থেকে বলছি। হ্যাঁ, বলুন। মহারণের হিসাব ও রাজনৈতিক চর্চা, এটা 2024 লোকসভা নির্বাচনে মোদিজি দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলছে। যারা এক্সিট পোল নিয়ে বিভ্রান্তিমূলক প্রশ্ন রাখছে, তাদের 4 তারিখ ভারতবর্ষের জনগণ যোগ্য জবাব দেবে। মোদিজি ভারতবর্ষের ক্ষমতা আসার ফলে বিশ্বের দরবারে অর্থনৈতিক দিক থেকে 5ম স্থানে ভারতবর্ষ পৌঁছে গেছে। মোদিজি ভারতবর্ষের যে উন্নয়ন করেছেন, তার জন্য দেশের মানুষ গর্বিত এবং মোদিজিকে তৃতীয়বারের জন্য ক্ষমতা আনার জন্য তারা প্রস্তুত। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমরা একবার শুনি রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই আগাম বিষয়টি নিয়ে কি বলছেন এবং তিনি সাংবাদিকদের প্রশ্ন উত্তরে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমরা একবার শুনি। और उसका रिजल्ट का जो उन्होंने लगाया एग्जिट पोल, उससे पता लग रहा है किस दिशा पर जा रहा है। तो हम हमेशा बोलते रहते थे, प्रधानमंत्री जी कहा इस बार 370 बीजेपी और एनडीए को लेके 400 पार। अब देखिए, जो भी एग्जिट पोल का तो अनुमान के हिसाब से होता है, और करीब करीब वो रिजल्ट जो अभी दिखाई दे रहा है वो उसी दिशा पर जा रहा है। और मैं सर्वप्रथम इसलिए हमारा प्रधानमंत्री माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देना चाहता हूँ, जो उनके मार्गदर्शन में देश जिस तरह चल रहा है, देश का इकोनॉमी हो, देश का सिक्योरिटी हो, और हमारा यहाँ 4 जात हमेशा वो कहते हैं, कृषक, गरीब और युवा और महिला, 4 जात का अगर उन्नयन हो और इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट हो तो देश में দেখলাম কোন কোন চ্যানেলে বলতে আছে নাকি এক্সিট পোল 2 মাস আগে তৈরি হয়েছে, আর কোন কোন চ্যানেলে লিখতে আছে দেন বিভিন্ন রাজনৈতিক দল ইন্ডিয়া বা এনডিএ পাবো 255 আসন, ইন্ডিয়া পাবে 253, অন্যান্য দল পাবে। তো স্যার, এইসব এক্সিট পোল 2 মাস আগে তৈরি করে
মানুষের মধ্যে প্রচার করিয়া বিভ্রান্তি করা কি অর্থ আছে? স্যার, আমি কাকে ভোট দিছি বা না দিছি সেটা আপনি কি করে বলতে পারেন? সেটা তো আমার ভোট আমি কিভাবে দিছি সেটা আমি একমাত্র বলতে পারি, না ও সাংবাদিকেরা বলতে পারে। যাই হোক, মহারণের হিসাব রাজনৈতিক চর্চা এটা তো পরিষ্কার হয়ে যাবে 4 তারিখ। মোদী অমুক হয়েছে, মোদী তমুক হয়েছে, হ্যান করবেন ত্যান করবেন, এইসব তো বলা তো আর তো এটা তো কথা হইয়া গেছে। নতুন করে কি করবেন না করবেন যা পরের কথা। ঠিক আছে স্যার, দেখা যাক মানুষ কত রকমের বিভ্রান্ত করতে আছে, কত কত চ্যানেলে কত রকম কথা বলেন। আপনারা হয়তো বলতে আছেন, আপনারা দেখাতে আছে মহারণের হিসাব, আমরা শুনতে আছি, দেখতে আছি, বুঝতে আছি। যাক, 4 তারিখ স্যার সমস্ত হিসাব একখানে হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং এটা একটা ঘটনা, যারা এ রাজ্যের বুকে বিভিন্ন জায়গা থেকে এই অনুষ্ঠান শুনছেন বা কথাগুলো শুনছেন বা কথাগুলো বলার চেষ্টা করছেন, অনেকে নানাভাবে মতামত দিচ্ছেন। এই রাজ্যের দুটো আসনও তো সেখান থেকে বিচার্য বিষয়। নিঃসন্দেহে গোটা দেশের যে ফলাফল হবে, এই রাজ্যে দুটো ফলাফলকে তার সঙ্গে যুক্ত করা হবে। নতুনভাবে সেখানে তাকে গুরুত্ব দেওয়ার বিষয় নয়, তারপর একটা রাজনৈতিক হিসাব নিকাশ থাকে। তার পাশাপাশি রামনগর আসনের উপনির্বাচন রয়েছে বিধানসভার, সেখানেও তো চর্চা আছে, সেখানেও হিসাব নিকাশ আছে। কেউ কেউ বলছিলেন যে রাজ্যের দুটো আসনই সেখানে এক্সিট পোলে বিজেপিকে দেওয়া হয়েছে, অন্য দলকে সেখানে দেওয়া হয়নি। রামনগর উপনির্বাচনে ফলাফলকেও বিজেপির অনুকূলে রাখা হয়েছে। এই কথাগুলো যারা বলছেন বা ব্যাখ্যা করছেন, তাদের বক্তব্য সেখানে যে সাধারণ মানুষ ভোট দেন, ভোটাররা ভোট দেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ভোট দেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ফলাফল আগামভাবে প্রকাশ করা মানেই সেখানে মানুষের ভোটকে সেখানে অন্যভাবে সেখানে প্রভাবিত করা। তার জন্য কমিশন সেখানে নির্ধারণ করে দিয়েছে কবে সেখানে এক্সিট পোল দিতে হবে। তার বাইরে থেকেও 7ম দফায় সেখানে নির্বাচন গোটা দেশের বিভিন্ন জায়গায় একেবারে রাজনৈতিক অঙ্গন থেকে প্রায় প্রত্যেকে সেখানে বক্তব্যকে প্রতিষ্ঠিত করেছেন। বক্তারা যে অর্থে সেখানে ভাষণ দিয়েছেন, হয়তো সেই অর্থে এক্সিট পোলের বিষয়গুলো সেখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেদিক থেকে বোধ হয় আরও অনেকে বলবেন যে না, তো প্রাসঙ্গিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, তা নিয়ে মতামতের বিষয়। অবশ্যই 4 জন যখন বলবেন, আপনি বলবেন যে না তারা ঠিক বলেছেন, 4 জন এই পক্ষ বলবে যে না তারা ঠিক বলেছেন। ফলাফল যখন প্রকাশ পাবে, প্রকৃত ফল যখন মানুষের কাছে আসবে, তখন 400 পার হলো না 320-তে আটকে গেল, না 300 থেকে 350-র মধ্যে রইল, সব কিছু হিসাব নিকাশ থাকে। 273-এর পর যে সংখ্যাগুলো নির্ধারণ করা হয়, কারা একক শক্তিতে আছে, সে কথাগুলো প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। জনগণ ভোট দেন, সরকারের যারা বসবেন তারা জনগণের জন্য কাজ করবেন। রাজনৈতিকভাবে এই নির্বাচনে যারা বিভিন্ন সময় প্রচারের আলোয় নিজেদেরকে যুক্ত করেছেন, রাজনৈতিক আক্রমণ সেখানে শানিত করেছেন, এই দেশের জনগণের জন্য কি করবেন তা বোধহয় একটু কম গুরুত্ব পেয়েছে প্রায় প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য থেকে। সেদিক থেকে অনেক কথা বেরিয়ে এসেছে। কেউ বলছেন এসব কথা মানায় না, কেউ বলছেন এসব কথা বলা ঠিক নয়, কেউ কেউ বলছিলেন যে এসব কথা এখন রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে, ব্যক্তি আক্রমণ সেখানে প্রকট হয়েছে। কেউ কেউ বলছেন যে সেখানে নিশানা করা হচ্ছে, এক দলের নেতা আরেক দলের নেতাকে বলছেন, নানাভাবে কটূক্তি করছেন। রাজনৈতিক মহল থেকে যারা বলছেন যে না, আগামী প্রজন্মকে কিছু শিক্ষিত করতে হবে, প্রজন্মের কাছে কিছু শিক্ষা দিতে হবে, সেদিক থেকে এসব রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে কি শেখা যায়, অনেকেই তা বলেন। কেউ বলছিলেন যে এই সময়ের মধ্যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে, এ দেশের সংবিধান, এ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিপক্ষে সেখানে বক্তব্য রাখা হচ্ছে। কেউ বলছেন আমাদের দেশের পরম্পরাকে ভুলে গিয়ে সেখানে বক্তব্য রাখা হচ্ছে, সংরক্ষণকে সেখানে ম্যাজিক ফিগার হিসেবে দেখানোর চেষ্টা করছে, ম্যাজিক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। একটা বিশেষ সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর একটা বিশেষ সম্প্রদায়কে গুরুত্ব দেবে তা বলে যেন মানুষে বিভ্রান্ত করানোর চেষ্টা চলছে। নমস্কার, কি বলছেন? হ্যালো, নমস্কার। কোভিড-19 মহাধরনে রাজনৈতিক চর্চাটা আর কি হবে? আপনাদের চ্যানেলে অনেকবার বলেছিলাম আমি, যতদিন ইভিএম থাকবে ততদিন বিজেপি সরকার থাকবে। কারণ
ওদের পাশে মানুষ নেই। যেটাই হয়েছে সেটা পুরাটা ঘোটালার মাধ্যমে হয়েছে, কারণ স্পষ্ট হয়ে গেছে দ্বিতীয় দফা ভোটের পরে যখন 60% বলেছিল নির্বাচন কমিশনার, এর 11 দিন পরে বলল 66% ভোট করেছে, তখনই বোঝা গেছে কি হয়েছে। কিন্তু বিরোধীরা বোঝা উচিত যে শূন্যপদ পূরণ করতে হবে, জিনিসের দাম কমাতে হবে, আন্দোলন, এসব আন্দোলন করে কোনো লাভ নেই। কারণ আসল মুদ্রা কথা, ইভিএম বন্ধ করতে হবে। ইভিএম এ ভোট হলে কোথায় ভোট যায়, যেরকম আমিও ভোট দিয়েছি, কোথায় গেল নিজেই বলতে পারতাম না, নিজের ভিতরে একটা সন্দেহ থেকে যা। ব্যালটে ভোট হলে সন্দেহ থাকে না, কিন্তু বিরোধীরা এক স্টেটে বিধানসভা যখন হয় তখন ছোটখাটো একটা স্টেটে বিরোধীরা জিতে যায়, তখন চুরি দাবিটা করে না, কারণ সবগুলিতে চুরি করলে তো সন্দেহ হয়ে যাবে। তার জন্য এক স্টেটে জিতে বিরোধীরা চুপ হয়ে যায়, আর কিছু করে না, এই গেমে তো জিতেছি। অ্যাকচুয়ালি এটা হলো একটা চালাকি, যাতে মানুষ না বুঝতে পারে এই গেমে তো জিতে যেত, তো তারা কর্ণাটক তো জিতেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, জিতুক হারুক আবার আগের পুরোনা জমানাতে আসার উচিত। ব্যালটে ভোট হয় একদম সঠিক রাস্তা, কিন্তু নির্বাচন কমিশনার এবং সুপ্রিম কোর্ট, আমি মনে করি পুরোটা দায় সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে উনি 7-5 কথা দিয়ে বুঝিয়ে চুরেরই সমর্থন করে দিল, চুরের পাশে দাঁড়িয়ে গেল। কতগুলা একটু টুকটাক একদম সঠিক কাজ করে হয়তো আগামীকাল ঠিক তারপর এই রাজ্যের হোক দেশের হোক প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের ফলাফল নিখুঁতভাবে সেখানে জানতে পারবেন আপনি, আমরা প্রত্যেকে, তার অপেক্ষা আমরা প্রত্যেকে আছি। তার আগে শুধু রাজনৈতিক চর্চা হবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।